ভারতের লাখো মানুষের জীবনে এখনো প্রভাব বিস্তার করে রয়েছে বহু প্রাচীন একটি কাঠামো, জাত প্রথা। যে বিভেদ ঘিরে ভারতে প্রতিনিয়ত ঘটে নানা অঘটন। নিচু জাতের মানুষ এমন তকমা দিয়ে মন্দিরে প্রবেশ করতে না দেয়া, কিংবা দলিত সম্প্রদায়ের প্রতি অন্যায় অবিচার, এমন ঘটনা অহরহ। ভারতের জাত প্রথা এসেছে মূলত হিন্দু ধর্মগ্রন্থ থেকে, যা বহু শতাব্দী ধরে মানুষকে এক সামাজিক স্তর বিন্যাসে ভাগ করে রেখেছে। এর ভিত্তিতে নির্ধারিত হতো কার পেশা কি হবে, কোথায় তারা বসবাস করতে পারবে এবং কার সাথে তাদের বিয়ে হতে পারে। তবে সংকট সেখানেই, সময়ের সাথে এই বিভাজন শুধু হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধদের মধ্যেও জাতভেদ দেখা যায়। যদিও ভারত 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এই জাতভিত্তিক বিভাজন মুছে ফেলার চেষ্টা করেছিল। প্রায় এক শতাব্দী পর প্রথমবারের মতো বর্ণ বা জাতিগত শ্রেণীর হিসাব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই সিদ্ধান্তে ভারতে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এটি কি সামাজিক ন্যায় প্রতিষ্ঠার পথে এক বড় পদক্ষেপ, নাকি বর্ণভিত্তিক বিভাজনকে আরও বাড়িয়ে তুলবে? ভারত সরকার বহুদিন ধরেই বলে এসেছে, বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশে এমন সামাজিক শ্রেণীবিন্যাসের কোনো জায়গা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই জনগণকে ঐতিহ্যগত জাত পরিচয়ে ভাগ করার প্রবণতার বিরোধিতা করে এসেছে। তিনি আগেও বলেছেন, ভারতের সবচেয়ে বড় জাত হচ্ছে দরিদ্র, যুবক, নারী আর কৃষকরা, যাদের উন্নয়ন ঘটলেই দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জাতীয় আদমশুমারিতে জাত গণনার সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। জাত গণনার সমর্থকদের মতে, নিখুঁত আর যথাযথভাবে জাত গণনা সরকারের কল্যাণমূলক কর্মসূচি এবং কোটা নীতিকে আরও কার্যকর করবে। এতে কোনো বর্ণ বা জাতিগত শ্রেণীর মানুষ সত্যিকারভাবে পিছিয়ে রয়েছে কিনা আর কে বেশি সুবিধা পাচ্ছে তা স্পষ্ট করবে। তবে সমাজবিজ্ঞানী আর মানবাধিকার কর্মীরা বলছেন, এই গণনা ন্যায়সঙ্গত নয়, বরং এটি বৈষম্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। राष्ट्र की सुरक्षा, नागरिकों की सुरक्षा के लिए मैं बड़े प्रतिबद्धता के साथ इस कार्य को आगे बढ़ाने के लिए वचन देता हूं। मासूद राणा, वन इंटरनेशनल डेस्क। भारत माता की।